নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। সংবিধান যখন তৈরি হচ্ছিল তখন সংবিধান সভায় হাজির বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি নানান সংশোধনী এনেছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক হয়েছিল। সেসব আলোচনা আজও মনে পড়লে মনে হয় ওই মানুষগুলো দেশের জন্য কত চিন্তা ভাবনা করে, কত পড়াশুনো করে, কত তর্ক করে, কত যত্ন নিয়ে সংবিধান বা আগামী ভারতের এক একটা বিষয় নিয়ে আলোচনা করে এক সিদ্ধান্তে এসেছিলেন। এবং মজার কথা হলো, অত বড় জ্ঞানী গুণী মানুষজনেরাও তারা সংবিধানের ভিত্তিভূমি, বেসিক্স অফ আওয়ার কনস্টিটিউশন বাদ দিয়ে সমস্ত কিছুর সংশোধন হওয়া সম্ভব সেটাও ভেবেছিলেন। এই মানুষগুলোই তো জেলে গেছেন, ইংরেজদের হাতে মার খেয়েছেন, কালাপানিতে বছরের পর বছর কাটিয়েছেন, বন্ধু বান্ধবকে হারিয়েছেন। কিন্তু যারা সেই স্বাধীনতা যুদ্ধে যোগদানই করেনি, যারা সেদিন উল্টে ব্রিটিশদের পক্ষে ছিল, বিশ্বাসঘাতক, যারা সেদিন ইংরেজ সাম্রাজ্যবাদের দালালি করেছিল, তারা কিন্তু এই সংবিধান সভাতে ছিলেন না। তারা সংবিধান রচনাতে অংশগ্রহণ করেননি, তারা সংবিধানকে মেনেও নেননি। সেই আরএসএস, হিন্দু মহাসভা, গান্ধী হত্যাকারীর দল সেদিন খুব স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধান তো মনুসংহিতার আদলেই হওয়া উচিত, পাশ্চাত্যের কিছু ধারণা নিয়ে আমাদের দেশ চলবে কেন। এবং এগুলো তারা গোপনে বলেননি, প্রকাশ্যে বলেছেন। তাদের মুখপত্রে সেসব কথা ছাপা হয়েছে, রাখা আছে। কাজেই তারা ক্ষমতা পেয়ে যে আমাদের সংবিধানকে আগাপাস্তালা বদলাবে এ তো জানাই ছিল। 2019 থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছিল, আর এবারে 400 পারের টার্গেট তো ছিল। সেই কারণে দেশের সংবিধানকে তারা পুরনো পার্লামেন্টেই ছেড়ে এসেছে। নতুন ভবনে তো আছে রাজদণ্ড, সেঙ্গল। তো সে নিয়ে কথা আর একদিন। সংবিধানের খোল নলচে বদলানোর এক অঙ্গ ছিল আমাদের আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোডকে পাল্টানো। এখন আইন যা ছিল তাই রেখে ওনাদের প্রিয় শব্দ সংহিতা করতে চাইলে, ন্যায় সংহিতা করতে চাইলে আমাদের তো সেরকম আপত্তি ছিল না। কিন্তু ওনারা তো কেবল তা করেননি। সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিষয়, আইন বিচার ব্যবস্থার কম্পাস, এই পেনাল কোড, তা কি বদলানো কয়েকজনের বিষয়? যা এক দীর্ঘ আলোচনা ডিমান্ড করে, বহু সংশোধন সংমার্জনে তৈরি হয়েছে, তাকে দেশের প্রায় সমস্ত বিরোধী নেতা, 143 জন বিরোধী সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করে বাইরে পাঠিয়ে দিয়ে আলোচনা না করে পাশ করানো হয়েছে। দেশের আইন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের সংশোধন খোল নলছে বদলানো হলো তার, আর বিরোধী দলের একজনেরও বক্তব্যই শোনা হলো না। এটা ভাবাও যায় না, কিন্তু হয়েছে। এই একই স্পিকার, এই একই প্রধানমন্ত্রী, যিনি বা যারা এখন সহমতের কথা বলছেন, সংসদ চালানোর প্রক্রিয়া নিয়ে বড় বড় কথা বলছেন, এরাই সেদিন সমস্ত বিরোধী সাংসদদের বহিষ্কার করে বের করে দিয়ে ইন্ডিয়ান পেনাল কোডের বদলে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির বদলে ভারতীয় সুরক্ষা আর এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পাশ করিয়েছিলেন, যা চালু হয়ে গেল আজ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সমেত, দেশের বিরোধী দলনেতা সমেত অনেকেই লিখিত আবেদন করেছিলেন। বহু বিশিষ্ট নাগরিক, অবসরপ্রাপ্ত বিচারক ইত্যাদিরা আবেদন করেছিলেন যে এই আইন লাগু না করে পুনর্বিচার করা হোক। কিন্তু ওই যে চোরা না শুনে ধর্মের কাহিনী, মোদিজি মুখে বলবেন সহমতের কথা, কিন্তু আদতে সহমত তার ধারণাতেই নেই, তার কুষ্টি ঠিকুজিতেই সহমত কথাটা নেই। স্বৈরাচারকে লালন পালন করেছেন আজন্ম। আসুন দেখা যাক ঠিক কোন কোন বিষয়গুলোতে আমাদের খুব আপত্তি আছে। আমরা আজ 14টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যা আমরা মনে করি খুব জরুরি। নতুন আইনের 187 ধারা অনুযায়ী, আগের আইন অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে একজন অভিযুক্তকে সর্বোচ্চ 14 দিন পুলিশি হেফাজতে রাখা যেত। এখন তা বদলে 60 বা প্রয়োজনে 90 দিন পর্যন্ত করা হয়েছে। মানে হেফাজতে রেখে নৃশংস অত্যাচার করে বয়ান দেওয়ানোর ঘটনা বাড়বে। 2, নতুন আইনের 53 ধারা বলছে আগের আইনে থাকা বন্দীদের প্রতি 48 ঘন্টা অন্তর মেডিকেল এক্সামিনেশন আর করাতে হবে না। একবার দেখার পরে আবার যদি ডাক্তার মনে করেন, আচ্ছা ডাক্তার কিভাবে মনে করবেন নিজে নিজে?
তিনি নিজে নিজেই মনে করবেনই বা কেন? কি করে করবেন? আসলে হাজতে 3rd ডিগ্রি দিয়ে গায়ের দাগ শুকোনোর পরে যাতে আবার অভিযুক্তকে কাঠগড়াতে নিয়ে যাওয়া যায়, আর মধ্যে যাতে মেডিকেল টেস্টের লাফড়াটাকেই তুলে দেওয়া যায়, তার ব্যবস্থা হচ্ছে। 3, ধরুন আপনাকে অ্যারেস্ট করাই হলো না, তাহলে পুলিশ কতক্ষণ আপনাকে বসিয়ে রাখতে পারে? ম্যাজিস্ট্রেটের কাছে হাজির না করে 1 ঘন্টাও নয়। কিন্তু নতুন আইনে আপনাকে 24 ঘন্টায় থানায় ডিটেন করে রাখার অধিকার দেওয়া হয়েছে নতুন আইনের 172 নম্বর ধারায়। 4, আপনি দোষ করেছেন, প্রমাণ হবার আগেই আপনার ছবি প্রকাশ করতে পারে না পুলিশ, এটাই নিয়ম। কারণ ছবি ছাপা হলে, প্রকাশ করা হলে সেই মানুষটার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে, ওই দেখ তোর বাবা চোর শুনতে হবে। কিন্তু নতুন আইনের 37 ধারা অনুযায়ী পুলিশ মনে করলে এই কাজ করতেই পারে। থানার বাইরে প্রকাশ্য জায়গাতে আপনার ছবি টাঙিয়ে দিতে পারে। 5, নতুন আইনের 43-এর 3 ধারা অনুযায়ী অভিযুক্তকে হ্যান্ডকাফ পরানোর ব্যবস্থা করা হলো। সুপ্রিম কোর্ট এই ব্যবস্থার বিরুদ্ধে অনেকবার রায় দিয়েছে, কিন্তু তাও হলো। 6, নতুন আইনের 107 ধারা অনুযায়ী তদন্ত চলাকালীন কারোর সম্পত্তি অপরাধের সূত্রে প্রাপ্ত বলে কোর্টের মাধ্যমে তা বাজেয়াপ্ত শুধু নয়, জেলা শাসকের মাধ্যমে তা বিলি বন্টনও করে ফেলা যাবে। মানে শেষ পর্যন্ত যদি আপনি নিরপরাধ সাব্যস্ত হন, দোষী নন, তাহলেও আপনার বাড়িতে আপনার ঢোকার অধিকার থাকবে না, কারণ ততদিনে হয়তো তা বিলি বন্দোবস্ত হয়ে গেছে। 7, এই আইনের 497 ধারা অনুযায়ী সম্পত্তির ছবি তুলে 14-15 দিনের মধ্যে তা গুঁড়িয়ে দেবার নির্দেশ ওই ম্যাজিস্ট্রেট দিতে পারে। এক বুলডোজার সংস্কৃতির জন্ম হচ্ছে। 8, নতুন সাক্ষ্যদানের নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞদের রিপোর্টে আলোচনার সময় ওই এক্সপার্টদের সাক্ষ্য নাও নেওয়া হতে পারে। মানে সেটা জরুরি আর রইল না। ওই যে পয়সা নিয়ে বড় লোকের বাবার উচ্ছন্নে যাওয়ার ছেলের অপরাধের প্রমাণ মুছে তা আরেকজনের নামে চালানো এখন অনেক সুবিধে হয়ে গেল। 9, ওই সাক্ষ্য আইনের 349 ধারা অনুযায়ী এখন যে কোনো নাগরিককে চাইলেই তার ফিঙ্গারপ্রিন্ট বা ভয়েস স্যাম্পল দিতে বাধ্য করা যাবে। 10, ওই একই সাক্ষ্যদানের 356 নম্বর ধারাতে বলা হচ্ছে বিচারের সময় পলাতক ঘোষিত হলেই অভিযুক্তের অনুপস্থিতিতেই বিচার হয়ে যাবে। মানে আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম আর কোনোভাবে আপনাকে কিডন্যাপ করিয়ে বা করে কোথাও একটা রেখে দিলাম, আপনি আদালতে হাজিরই হতে পারলেন না, কিন্তু আপনার বিচার হয়ে যাবে। 11, নতুন আইনে বলা হচ্ছে থানাতে গেলেই আপনার অভিযোগ পুলিশ নেবে তেমন আর নয়। পুলিশ যদি মনে করে যে এই অভিযোগের ভিত্তিতে 3 থেকে 7 বছরের সাজা পেতে পারে যার বিরুদ্ধে অভিযোগ, সে একমাত্র তাহলেই সে এফআইআর নিতে বাধ্য। মানে আপাতত সবটাই দারোগার মর্জি, আর দারোগার মর্জি কখন হয় তাও তো সববার জানা। 12, ন্যায় সংহিতার 226 ধারা বলছে সরকারের নিষেধ না মেনে আপনি যদি একতরফাভাবে অনশনে বসেন, অনশন, তাহলে আপনার জেল হতে পারে। মানে সরকারের পারমিশন পেলে তবেই অনশন করা যাবে। আমাদের জাতির পিতার নাম মহাত্মা গান্ধী, তিনি নিশ্চয়ই হাসছেন। 13, কথা আর ছবিতে আপনি উত্তেজনা ছড়াচ্ছেন, দেশের বিরুদ্ধে কথা বলছেন, এরকমটা মনে হলেই আপনার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। 14, ন্যায় সংহিতার 113 ধারা অনুযায়ী হুবহু ইউএপিএ ধারায় এসআই আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে সাব ইন্সপেক্টর, এবং অনুমতি দেবেন এসপি। নির্দোষ প্রমাণের দায় আপনার, আর সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আপনি ভাবুন, একজন এসআই আপনার বিরুদ্ধে কেন এই ধারা আনবে? নিশ্চয়ই তাকে এসপি বলবে। এসপি কে বলবে? একজন রাজনৈতিক নেতা। অর্থাৎ একজন রাজনৈতিক নেতা যদি চায় তাহলে এসপি তার কথা শুনে একজন এসআইকে বলবে আপনাকে এই ধারাতে অ্যারেস্ট করতে, এবং আপনার যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড যা কিছু হতে পারে। এই 14টার কথা আমরা বললাম। গোটা ন্যায় সংহিতা আসলে এক চূড়ান্ত অন্যায় সংহিতা, এক স্বৈরাচার। মানুষের সভ্যতা যত এগোয়, যত বিস্তৃত হয়, তত তা শিথিল হয়। মানুষের অপরাধ প্রবণতা থেকে বের হয়ে আসে মানুষ। এখানে গোটা সমাজকেই এক অপরাধ প্রবণ গোষ্ঠী হিসেবে দেখা হচ্ছে, আর নিজেদের মতো করে সেই অপরাধকে নির্মূল করার বদলে আরো বিশাল আকার দেবার ব্যবস্থা করা হয়েছে।
পৃথিবীর সমস্ত দানবীয় আইন আসলে আরো বড় দানবের জন্ম দেয়, ইতিহাস তো তাই বলে। পরের খবরে যাচ্ছি। মুচিপাড়ার পরে বিধাননগরের পোলেনহাটে পিটিয়ে মারা হলো দুজনকে। তার আগে বারাসাত থেকে ছেলে ধরা বলে গণধোলাইয়ের খবর এসেছে, এবং খবর এসেছে চোপড়া থেকে, সেখানে এক জেসিবি, তার আসল নাম নাকি তাজিবুল হক, সে পারিবারিক সম্পর্ক ইত্যাদির বিচার করেছেন প্রকাশ্যে। দুই পুরুষ ও মহিলাকে বেঁধে বেত দিয়ে পিটিয়ে, চারদিকে মানুষ দাঁড়িয়ে আছে, তিনি পেটাচ্ছেন। ইনি নাকি এলাকাতে তৃণমূলের নেতা, ভিডিও সামনে এসেছে। তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব দায় ঝেড়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন এই জেসিবি তাদের কেউ নয়। দায় ঝেড়ে ফেলে দেওয়া কি অত সহজ? আর এমএলএ, তৃণমূলের এমএলএ, আরো এক কাটি সরস, হামিদুল রহমান, চোপড়ার এমএলএ, জানিয়েছেন মুসলিম রাষ্ট্রের নিয়ম কানুন তো আলাদা, এখানে নাকি সেটাই একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কোথায় মুসলিম রাষ্ট্র? কার মুসলিম রাষ্ট্র? ওনারা এলাকার মানুষকে নাকি বুঝিয়েছেন ইত্যাদি। আসলে কোথাও কোথাও এই ভাল্লুক, উল্লুক, জেসিবি, ট্রাক্টর, এরা খুঁটির জোর ছাড়া নড়ে না। পেছনে খুঁটির জোর আছে বলেই না ওরকম প্রকাশ্যে দুজনকে বেঁধে অমন নৃশংসভাবে মারধর করতে পারে। ভিডিও চারধারে আছে, আমি আর নতুন করে ভিডিও দেব না। করেওছে, মারতে মারতে যখন ক্লান্ত, তখন যখন ছেলে মেয়েটা প্রায় নির্জীব, তখন এলাকার কয়েকজন এসে ওই জেসিবি তাকে সরিয়ে নিয়ে গেছে। এই হিংসা কোথা থেকে উঠে আসছে? একটা মোবাইলের চেয়ে একটা মানুষের দাম কবে থেকে এতটা কমে গেল যে তা না পেয়ে একটা জ্যান্ত মানুষকে খুঁচিয়ে পিটিয়ে মেরে ফেলতে হবে? এবং এসব তো শোনা যেত ইউপি, এমপিতে। বাংলাতে কবে থেকে এই সংস্কৃতির চারাঘাট কিভাবে বেড়ে উঠছে? একটা মোবাইল পাচ্ছে না, কিছু মানুষ দেখিয়ে দিল একজনকে, তারপর কয়েকজন মানুষ মিলে পিটিয়ে পিটিয়ে সেই মানুষটাকে মেরে ফেলল। এ কি এক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব? রটে গেল, ছেলে ধরা বেরিয়েছে, তারপর একজনকে চিহ্নিত করা হলো এবং তাকে পেটানো শুরু হয়ে গেল গণধোলায়। একটা নয়, বেশ কয়েকটা ঘটনা। এবং অন্যদিকের ঘটনা চোপড়াতে এক মুসলমান অধ্যুষিত এলাকাতে এক মহিলা তার স্বামীকে ছেড়ে অন্য আর এক পুরুষের সঙ্গে গ্রাম ছেড়ে চলে যায়। কিছুদিন পরে তারা ফিরে এসে জানায় যে তারা বিয়ে করেছে। এলাকার তৃণমূল নেতা তাজিবুল হক সালিশি সভায় 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়ে দেন। কে পাবে সেই টাকা? কেন দেবে সেই টাকা? তারা দিতে পারেনি। অতএব তাদেরকে বাইরে বার করে এনে বাঁধা হয়, তারপর তিনি নিজেই তাদেরকে মারতে থাকে। ঘটনার ভিডিও করা হচ্ছিল, তাতেও তার কোনো আপত্তি ছিল না। ছেলে মেয়েটি প্রায় অজ্ঞান হয়ে পড়ে। এই সময়ে গ্রামের কয়েকজন মানুষ এসে তাজিবুলকে সরিয়ে নিয়ে যান, তা না হলে এদিন জোড়া মৃত্যু ছিল অবধারিত। এলাকাতে তিনিই নেতা, তিনিই অভিযোগ শুনবেন, তিনিই বিচার করবেন এবং তিনিই শাস্তি নিজের হাতেই দেবেন। আসলে সমাজে হিংসা তো আছেই, কিন্তু সমাজে নিয়ম কানুনও আছে, দেশের নিয়ম কানুনও আছে। মানুষ সেগুলো মেনে চলে বলেই মোবাইল চুরি হলো আর পিটিয়ে মার, সেরকমটা হয় না। কিন্তু সংখ্যা বাড়ছে, বিপজ্জনকভাবে বাড়ছে। মূলত 2টো কারণে। প্রথমটা হলো আইন, বিচার ব্যবস্থা, পুলিশ ইত্যাদির ভূমিকা। মানুষ মনেই করে না যে পুলিশের কাছে গেলে পুলিশ বিচার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, অপরাধীরা শাস্তি পাবে। কাজেই সাধারণ মানুষের কোনো বিশ্বাসই নেই এসবের উপরে। সামান্য সুযোগ পেলেই তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন। 2 নম্বর কারণ হলো রাজনৈতিক দাদাগিরি। শাসক দলে থাকার সুবাদে কিছু মানুষ নিজেকে খাঞ্জা খাঁ মনে করছে। এলাকার পুলিশ প্রশাসনও সেটাই মনে করাচ্ছে। তারা এসে থানায় বসলে আপ্যায়ন করে চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হচ্ছে। তাদের নামে অভিযোগ এলে শোনা তো হচ্ছেই না, উল্টে সে খবর তারা পেয়ে যাচ্ছে। কাজেই এলাকায় এলাকায় তৈরি হচ্ছে নব্য খাঞ্জা খাঁয়ের দল। তারাই রক্ষক, তারাই ভক্ষক, তাদেরকে দেখলেই চেনা যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা শাসক দলের ঘনিষ্ঠ, না হলে আর এসব হবেই বা কি করে? একে তো এই তাজিবুলের ঘটনা, তার দাদাগিরি, আইন নিজের হাতে নেওয়া, তার উপরে আরো জঘন্য ব্যাপার হলো সেখানকার এমএলএ হামিদুল রহমানের বক্তব্য।
এই নেতারাই মুসলমান সমাজকে আরো পিছিয়ে নিয়ে গিয়ে এক অন্ধকারে ফেলে রাখতে চান। নিজেরা মধ্যযুগে বাস করেন, মধ্যযুগীয় চিন্তা ভাবনা নিয়ে বাঁচেন, আর সেটাকেই লাগু করার চেষ্টা করেন। দেশের আইন, সংবিধান ইত্যাদি নিয়ে যখন এত কথা চলছে, তখন উনি পড়ে আছেন শরিয়তের জগতে। এও সত্যি লজ্জাজনক। ওদিকে বিজেপির অগ্নিমিত্রা পল আর লকেট চ্যাটার্জি কাঁদতে কাঁদতে অচৈতন্য হবার দশা। ওনাদের চোখে তখন ছানি পড়েছিল যখন মণিপুরের ঘটনা ঘটেছিল। চোপড়ার ঘটনা ভয়ঙ্কর, রাজ্য প্রশাসনের গাফিলতি আছে, সরকারের গাফিলতি আছে, শাসক দলের দায় আছে, 100% আছে। কিন্তু বিজেপির এসব নিয়ে বলার নৈতিক অধিকার আছে নাকি? হাথরস, উন্নাও, গোধরা, কাটুয়া, মণিপুর অজস্র ঘটনার পরে তারা বলবেন নারীদের ওপর অত্যাচারের কথা? তাদের বলার অধিকার নেই, কিন্তু আমাদের আছে। দেশের কোথাও যে কোনো প্রান্তে হলেই আমরা প্রতিবাদ করি, এটা আমাদের রাজ্যে, কাজেই দায় আরো বেশি। যে কোট আনকোট সুবোধ বুদ্ধিজীবী প্রাক্তন বিপ্লবীর দল সেদিন তৃণমূলকে সমর্থনের কথা বলেছেন ভোটের সময়, তারা প্রতিবাদ করুন, নিরপেক্ষ মতামত তৈরি হোক। তা না হলে এই ঘটনার, এরকম ঘটনার হাত ধরেই এ রাজ্যে বাড়বে গোখরো সাপেদের বংশবৃদ্ধি হবে। নমস্কার।